বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজ একটি বিদেশের খবর বলবো, একদিন আগেকার খবর। সেই বিদেশটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়ায় একটা ভয়ানক রাষ্ট্রীয় সংকট শুরু হয়েছে, ন্যাশনাল ক্রাইসিস যাকে আমরা বলি। কেন না, দক্ষিণ কোরিয়া একদিন আগে হঠাৎ করে সেখানকার প্রেসিডেন্ট একটা বিশেষ ঘোষণা করেছেন। সেই ঘোষণাটা হচ্ছে যে তিনি দেশে মার্শাল ল লাগু করলেন, মানে মিলিটারি ল লাগু করলেন, মিলিটারি আইন চালু করলেন। এখন এই দক্ষিণ কোরিয়াটা, তার একটু ম্যাপটা আলোচনার আগে জেনে নেওয়া দরকার। আমি সংক্ষিপ্তে ওই ক্রাক্স অফ দ্য স্টোরিটা বললাম এক লাইনে। তো সেই দক্ষিণ কোরিয়াটা হচ্ছে চীনের একদম নিচেই একটা ছোট্ট রাজ্য আছে, সেটা হচ্ছে উত্তর কোরিয়া। কোরিয়া দুভাগ হয়েছে, উত্তর কোরিয়া সেখানে যে কমিউনিস্ট শাসন, সেটা মূলত চীনের প্রভাবেই। সেখানকার যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন কিম জং উন। তো তিনি একজন ডিক্টেটর, মানে ভয়ানক শক্তিশালী ডিক্টেটর। তিনি আইন, তিনি প্রশাসন, তিনি হচ্ছেন বিচার, তার কথাই শেষ কথা। আগেকার দিনের এক একজন যেমন রাজারা থাকতো, তাদের মতোই আর কি। এরপরে তার নিচের দিকটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া কিন্তু একটা ডেমোক্রেটিক স্টেট, গণতান্ত্রিক রাষ্ট্র। তো গণতান্ত্রিক রাষ্ট্র, তো এদের দুই কোরিয়ার মাঝে মধ্যে কিছু কেমন ঝগড়াঝাটি, লড়াই এসব হয়েছে। তো কিন্তু আলটিমেটলি তাও যে যার মতো শান্তিতে থাকে। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল। দক্ষিণ কোরিয়া একটা বিশেষত্ব হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার টেকনোলজিতে খুবই উন্নত, এবং দক্ষিণ কোরিয়ার মানুষজন মানে খুব স্কিল লোক, ভয়ানক স্কিল লোক। এবং এদের মানে ধরুন ওদের যে বিভিন্ন প্রোডাক্টসগুলো আছে, সেই প্রোডাক্টসগুলো যদি ভাবেন, সেই প্রোডাক্টসগুলো সারা পৃথিবীর বুকে ছেয়ে আছে। আমাদের ভারতেও প্রচুর আপনি দেখবেন নাম্বার অফ প্রোডাক্টস ওদের। যেমন হচ্ছে যে আমরা যদি দেখি কী কী টেকনোলজি সাউন্ডের জন্য ওরা হচ্ছে অটোমোবাইলস, ইলেকট্রনিক্স, মোবাইল, সেমিকন্ডাক্টর, এইসব হচ্ছে যে খুব উন্নত মানের জিনিসপত্র তৈরি করে। এই যে আমাদের এখানে যে হোন্ডা সিটি বিক্রি হয়, হোন্ডা গাড়ি, 4 চাকার গাড়ি যে বিক্রি হয়, মানে যেগুলো প্রাইভেট গাড়ি, তো সেই গাড়িগুলো আসলে দক্ষিণ কোরিয়ার তৈরি। এবং এরপরে এটা অটোমোবাইলস হলো, ইলেকট্রনিক্স, এদের বহু জিনিসপত্র তৈরি হয়। এই আপনার ওই কী বলে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এবং বহু জিনিসপত্র, মানে খুব ছোটো ছোটো জিনিসপত্র ইলেকট্রনিক্সে তৈরি করে। মোবাইল, স্যামসাং মোবাইল, এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার তৈরি। এবং সেমিকন্ডাক্টর তো আছেই। তাহলে এই দেশটা এইসবের জন্য খুব উন্নত। আমি ওদের দেশের ছবি এবং একটা ভিডিও দেখছিলাম, ভয়ানক উন্নত, বড় বড় সব বিল্ডিং, চারিদিকে আলো ঝলমল করছে, লোকজনরাও খুব পরিশ্রমী। এবং তবে কি, ওখানেও কিছু কেমন হচ্ছে যে ভূমিকম্পের কখনো কখনো হয়, কিন্তু কারণ তার নিচের দিকটা হচ্ছে জাপান। ওর নিচের দিকে হচ্ছে জাপান, এবং জাপানটা হচ্ছে সে একটা সাপের মতো। যদি দেখেন জাপানের যে ভৌগোলিক বিবরণটা, সেটা হচ্ছে একটা সাপের মতো বলা যায়, তার যদি ম্যাপটা দেখেন। তো যাই হোক, জাপানও খুব উন্নত, নো ডাউট। তো দক্ষিণ কোরিয়া কিন্তু সেদিক থেকে খুবই উন্নত। তো যে ব্যাপারটা শুরু করলাম, যে প্রথমে আচানক একদিন আগে, মানে গত পরশু দিনে, ওখানকার যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ইয়ন সুক ইয়ল হঠাৎ করে টিভিতে আসেন। টিভিতে এসে বলেন যে আমি দেশে মার্শাল ল চালু করলাম, মার্শাল ল মানে মিলিটারি ল চালু করলাম। এইটা তারপর থেকে একটা ভয়ানক জাতীয় ক্রাইসিস শুরু হয়েছে। এখন যখনই তিনি এটা বললেন, তারপরে দেখা যাচ্ছে ভিডিও এসেছে যে যেখানে সেখানে তার সৈন্যবাহিনী, তার মানে কি মিলিটারির হাতে চলে গেল জিনিসটা, তার সৈন্যবাহিনী সেখানে হচ্ছে যে পার্লামেন্টে ঢুকছে, এবং পার্লামেন্টে ঢুকে জানলা টাল্লা ভেঙে ঢুকছে, তার ভিডিও এসেছে। এবং ওখানকে যে পার্লামেন্টেরিয়ান যারা, এমপি যারা, আমাদের এখানে যারা এমপি, সেখানে ওখানে যে পার্লামেন্টেরিয়ান যারা, সেখানে ওনার পক্ষের লোকজন আছে, ওনার বিপক্ষের লোকজন আছে। তো পক্ষে বিপক্ষের লোকজনেরকে তারা ধরপাকড় করা শুরু করছে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। তো সেই অবস্থার পর দেখা গেছে কি, যে ওখানে যে পার্লামেন্টের যে কর্মচারী লোকজন, তারাই প্রতিবাদে সামিল হয়েছে। ভয়ানক প্রতিবাদ হচ্ছে মিলিটারির সামনে। তারা ভয়ানক, ওদের দেশের ভাষাটা তো অন্যরকম, বুঝতে পারছেন, কোরীয় ভাষা। তো সে ভীষণভাবে তারা প্রতিবাদ করছে, এবং তার সাথে আবার কী হয়েছে, সাধারণ জনগণও প্রতিবাদে সামিল হয়েছে। এরপরে এটা তো প্রথম দিনের সূত্রপাত। তবে গতকাল সারা দিন দেশের বিভিন্ন প্রান্তে, সিওল তো বটেই, মানে রাজধানী শহর তো বটেই, তাছাড়া বিভিন্ন প্রান্তে সাধারণ জনগণ রাস্তায় নেমে ভীষণভাবে প্রতিবাদ শুরু করেছে, ক্যান্ডেল মার্চ শুরু করেছে, এবং বিশাল ক্যান্ডেল দিয়ে সিওলের রাস্তায় বসে আছে। তার সব ছবি কিন্তু এসে গেছে। তো এখন সবারই, আমিও রিসার্চ করে দেখছিলাম যে আসলে ব্যাপারটা কেন হলো, এর পিছনে কারণটা কী। কারণটা হচ্ছে যে 2022 সালে তার সরকার
নির্বাচিত হয়ে এসেছিল, কিন্তু তার মার্জিনটা খুব কম ছিল, মার্জিনটা একদম খুব ন্যারো মার্জিন ছিল। ফলে অপোজিশনটা যেটুকু শক্তিশালী ছিল, ফলে সে অপোজিশনরা পার্লামেন্টে যে সমস্ত প্রতিবাদ করছিল, যে সমস্ত ইস্যু তুলছিল, সেই ইস্যুগুলোকে সে খুব একটা সামাল দিতে পারছিল, কারণ তার সংখ্যাধিক্যটা খুব কম ছিল। সেটা বিস্তৃত আমি আর যাচ্ছি না। এবং বিরোধীরা খুবই স্ট্রং ছিল। এবার কি হলো, 2022 সালে ওখানে একটা প্রবলেম মানে একটা উৎসবে, সেটা হচ্ছে যে প্রায় 156 জন না 159 জন লোক মারা যায়। এবং এই যে মারা যায় তার ব্যাপারটা হচ্ছে যে হ্যালোউইন বলে একটা ওখানে উৎসব হয়, হ্যালোউইন। তো হ্যালোউইন উৎসবে ওখানে যে একটা ছোট সিটি আছে, এইটা সেই সিটিতে প্রায় ওই 159-60 জন লোক হচ্ছে মারা যায়। এই হ্যালোউইন উৎসবটা হচ্ছে ওদের দেশে একটা, মানে এটা আমি দেখছিলাম রিসার্চ করে, এর দেশে একটা সেল্টিক ফেস্টিভ্যাল, এবং এটা নভেম্বর মাসের 1 তারিখে পালন করা হয়। এবং ওরা যেটা বিশ্বাস করে ওখানকার লোক, সেটা হচ্ছে যে ওখানে ওই দিনে যে তাদের পরিবারের যে মানুষজন মারা গেছে, তাদের মৃত আত্মা নাকি ঘরে আসে, মৃত আত্মা। ঠিক আছে, তখন সেই জন্য ওরা কী করে, ওরাও সেই কস্টিউম যাতে পরে, ভূতের মতো ড্রেস পরে, এবং মৃত আত্মাকে তাড়াবার জন্য ওখানে আগুন জ্বালায়, অর্থাৎ তারা যেন ঘরে না ঢুকতে পারে। এইটা হচ্ছে হ্যালোউইন উৎসব। সেই হ্যালোউইন উৎসবে ওই কোনো একটা জায়গায়, ওই আমি জায়গাটার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, সেখানে 159-60 জন লোক মারা যায়। এবং সেইটা যাদের জন্য হয়েছে এই যে ঘটনাটা, সেটা কিন্তু তাদের সরকার কোনো শাস্তি দেয়নি। এইটা ওখানে জনগণের মনে একটা ভয়ানক রোষ ছিল, জনরোষ ছিল, যে এই যে যারা এর জন্য দায়ী, এতজন লোক মারা গেল, তাদের কোনো শাস্তি কেন হলো না, সরকার কেন তাদেরকে বাঁচিয়ে তুললো, বা মানে বাঁচানোর চেষ্টা করলো বা বাঁচিয়ে তুললো। এইটা প্রথম সমস্যা। তারপর দেখা গেল ওখানে একজন যে মেরিন সৈন্য, চি সু গিউস, সে হচ্ছে যে মারা যায়। এবং চি সু গিউস যে মারা যায়, বলা হয় তাকে নাকি ওখানকার দক্ষিণ কোরিয়ার মিলিটারি তাকে মেরেছে। এবং সেটা ভালো করে যাঁচ করে যারা সেই তাকে হত্যায় যুক্ত ছিল, বা তার মরে যাওয়ার পিছনে যে কারণ ছিল, তাদের যে যুক্ত ছিল, তাদের প্রতিও কোনো শাস্তি হয়নি। ফলে কী হলো, পরোক্ষে মিলিটারিকে হচ্ছে একটা সাপোর্ট করে গেছে। এবং এই যে মার্শাল ল লাগু করেছে, কোনো বিশ্লেষক বলছে যে মার্শাল ল লাগু করার পিছনেও ও একটা ওখানকার যে মিলিটারি, তাদের সাথে একটা কোনো বোঝাপড়া ছিল, যে আমার তো সংখ্যাধিক্য কম, আমি তো খুব ন্যারো মার্জিনে সরকার চালাচ্ছি, তো ভিতরে একটা কোনো মানে বোঝাপড়া ছিল যে আমি মার্শাল ল লাগু করছি, এবং তোমরা এর মধ্যে পার্লামেন্টের দিকে ধরো বা করো। এখন এইটা হওয়ার পরে সেখানে যে গোলমালটা শুরু হয়েছে, সেই গোলমালটা কেউ সামাল দিতে পারছে না। এখন মিলিটারিকেও কেউ মানছে না। এখন যদি একটা দেশের লক্ষ লক্ষ জনগণ রাজধানী শহরের রাস্তায় নেমে পড়ে, এবং আরও বিভিন্ন শহরের রাস্তায় ঘাটে নেমে ক্যান্ডেল মার্চ করে, এবং তারা এখন অন্য দাবি তুলেছে। তারা বলেছে যে আপনি ইমিডিয়েট পদত্যাগ করুন, নাহলে আপনার বিরুদ্ধে আমরা ইমপিচমেন্ট আনবো। অর্থাৎ যে দেশের আইনে যে শাস্তিমূলক যে ব্যবস্থা, যে মানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যে ক্ষমতাশীল লোকজন আছে, সে যদি দেশের জনগণের কথা না ভাবে, এবং জনগণের বাইরে যদি স্বার্থের বাইরে যদি কিছু করে, তাকে ইমপিচমেন্ট করা, এবং পার্লামেন্টে সেই নিয়ে আইন আছে, সব জায়গাতে সংবিধানে একটা আইন আছে। তো ওখানকার যে আইন আছে, সেই ইমপিচমেন্ট আইনে তাকে ইমপিচ করার জন্য, জনগণ বলছে রিজাইন করার জন্য, কিন্তু পার্লামেন্টারিরা, বিরোধী যে পার্লামেন্টারিরা, তারা হচ্ছে যে বলেছে না, ওনাকে আমরা ইমপিচ করব। কারণ এই অবস্থার মধ্যে সেই ইমপিচমেন্টের জন্য ভোট হয়, সেই ভোটটা হয়েছে। এবং সেখানে দেখা গেছে যে অপোজিশনরা তো সবাই মিলিটারি আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা গেছে পার্লামেন্টে, যে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট যে মোশন, সেই মোশনে তার বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং এর মধ্যে আরেকটা মজার কী ব্যাপার হয়েছে, যে তার যে নিজের দল, সেই নিজের দলের এমপিরাও, তার যে সদস্যরা, তারাও কিন্তু তার বিরুদ্ধে নেমে পড়েছে। অর্থাৎ তারাও এই যে ওর মার্শাল লটাকে ওরা সমর্থন করতে পারছে না। তারাও ভাবছে যে মার্শাল ল করে রাষ্ট্রপতি সমস্ত ক্ষমতাটাকে নিজের হাতে কুক্ষিগত করেন। আমাদেরও সেখানে কোনো বক্তব্য ছিল, সবাই তো নিজের স্বার্থের কথা হবে। আপনি যে একজন দলের মানে ক্ষমতাসীন দলে যদি এমপি হয়, সে তার নিজের স্বার্থের কথা হবে, অর্থাৎ তার যে অধিকার ছিল, সেই অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে, মিলিটারিতে সব ক্ষমতা চলে যাচ্ছে। সেটা তারাও এখন বিরোধীদের সঙ্গে এক কাঠা হয়েছে। শুধু তাই নয়, তার যে মন্ত্রিসভা ছিল, মন্ত্রিসভার যে মন্ত্রী ছিল, তারাও সব পদত্যাগ করতে আরম্ভ করছে। জনগণের এমনই চাপ, তারা দেখছে এ তো
সরকারে থাকা বা মন্ত্রিত্বে থাকা খুব মুশকিল, কারণ জনগণ কখন কাকে অ্যাটাক করে বসবে, কার ঘরে যে হাজির হয়ে যাবে, শয়ে শয়ে হাজার হাজার লোক যে তারা সব পদ ত্যাগ করতে আরম্ভ করেছে। তার মানে ওর সরকারটা এখন খুবই হচ্ছে যে ভঙ্গুর অবস্থায় এসে গেছে। এবং ওখানে যে আইন যেটা বলছে, আমি পড়ছিলাম এবং দেখছিলাম যে বিভিন্ন সূত্রগুলো সোর্সগুলো খোঁজ করে, ওখানে যে আইন আছে, ওখানে 9 জাজেস একটা বেঞ্চ হবে, কনস্টিটিউশনাল বেঞ্চ, সাংবিধানিক বিচার ব্যবস্থার একটা স্বভাব, মানে বিচার ব্যবস্থাই আছে, তার যে সাংবিধানিক বেঞ্চ হবে, 9 জাজেস একটা বেঞ্চ বসবে বিচার ব্যবস্থাগুলো। তারা ওই যে পার্লামেন্টে আনা ইমপিচমেন্ট মোশনটা, সেটাকে বিচার করে দেখবে যে মোশনটা ঠিক আছে কিনা এবং তাকে ইমপিচ করা যাবে কিনা। এখন যদি তার মধ্যে ছজন যদি বিচারক যদি ইমপিচমেন্ট মোশনের পক্ষে ভোট দেয়, তাহলে কিন্তু ইমপিচমেন্ট হবে। এবং ইমপিচমেন্ট হলে তখন সে যেভাবে অন্যায়ভাবে মার্শাল ল লাগু করেছে, তার জন্যে তার হয়তো ভয়ানক শাস্তিও হতে পারে। এবং তার আগে যদি সে রিজাইন না করে, তখন ওখানের দাবি হচ্ছে জনগণের এবং সমস্ত নেতাদের দাবি হচ্ছে বাদ দিয়ে যে আইদার ইউ রিজাইন অর উইল ইমপিচ ইউ। তো এইটা ওর কাছে একটা ভয়ের কারণ দাঁড়িয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সে ভাঙেনি ওখান থেকে, মানে তার সেই মচকাবতেও ভাঙন এরম টাইপের ব্যাপার। বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে, তো এবং ফলে ওখানে একটা ভয়ানক ক্রাইসিস শুরু হয়েছে। এবং আগের দিনে দেখার যে ক্রাইসিসটা কীভাবে মেটে, ও প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদত্যাগ করে, নাকি তাকে ওখানকার পার্লামেন্ট ইমপিচ করে তাকে পদত্যাগে বাধ্য করে। পদত্যাগ করলে হয়তো খানিকটা রক্ষা হবে, যে ঠিক আছে তাকে একটা বিচারে অন্য জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে, তো সরকারের চাপে বা পার্লামেন্টের চাপে সে পদত্যাগ করেছে। কিন্তু যদি সে পদত্যাগ না করে জেদ ধরে বসে থাকে, আর যদি ইমপিচমেন্ট মোশনে 6জন বিচারক 9জনের মধ্যে তার বিপক্ষে ভোট দিয়ে ইমপিচমেন্ট মোশনকে অ্যাকসেপ্ট করে দেয়, তাহলে পরে তার হয়তো আগামী দিনে আরও বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে, এটা বিশ্লেষকরা মনে করছে। তো এটা একটা বিদেশের নতুন খবর। আমি এই সমস্ত নতুন নতুন খবর আপনাদের জন্য নিয়ে আসি এই জন্যই, এই সমস্ত খবর সাধারণ মিডিয়াতে, এখানকার যে লোকাল মিডিয়া এসব খবর দেয় না, এগুলো সব বিদেশি মিডিয়া দেয় এবং বিশেষত ইংলিশ মিডিয়া দেয়। তো আমি এই সমস্ত খবরগুলো খুব জিওপলিটিক্সের যে খবরগুলো, সেগুলো সংগ্রহ করি এবং সেগুলো আপনাদের কাছে নিয়ে পৌঁছানো একটা নতুন সংবাদ পরিবেশন করার চেষ্টা করি। আপনারা এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ, নমস্কার।